হান্নান মাসুদের এটা আমাদের দলের কোনো সিদ্ধান্ত না যে উনি এটা যে কাজটা করেছেন এবং আমরা তাকে শোকজ করেছি। যাদেরকে তিনি ছাড়িয়ে এনেছেন তারাও এনসিপির কেউ না, পরিষ্কার। এখানে আমাদের অবস্থান পরিষ্কার যে ভাসিয়ে দেবেন যে শব্দটা আমি ব্যবহার করব না এখানে অন রেকর্ড। বিএনপির তরফ থেকে আপনি কোনো দেখেছেন কোনো ব্যবস্থা নিতে তার বিরুদ্ধে, বা তাকে অন্তত এটা ব্যাখ্যা দেওয়ার জন্য বলতে বলা হয়েছে? তার 31 দফা দিয়েছে 2022 সালে। এর আগ পর্যন্ত এই দল কি দিয়ে চলেছে? ওই রেফারেন্স দিবে একটা 19 দফা জিয়াউর রহমানের। বরং ছাত্ররা গোল দেওয়ার পরে এখন ট্রফি রাজনৈতিক দলগুলো নিতে চাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। আপনি দেখেছেন ইদানিং কিন্তু অনেক জায়গায় ফেসবুকে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিশ্লেষক সবাই বলছে যে এনসিপি যে কার্যক্রম, বিশেষ করে নেতাদের বিভিন্ন প্রশ্ন উঠছে, যেমন এই যে এখন মাসুদের প্রসঙ্গ এর আগে আসছে, আপনারা বহিষ্কারও করেছেন, সেটা তো আছেই। এবং আজকে একজন উপদেষ্টা আমি দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন যে এই ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতাদের অনেকের বিপদগামী হয়ে যাওয়া তার ভালো লাগেনি, বা এই যে বিভাজন বিভক্তি তৈরি হওয়া, তো একটি দল তৈরি করেছেন আপনারা, সেটা গতি পাচ্ছে না বলে অভিযোগ, বরং আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রথম কথা হচ্ছে আমি একটু ভাইয়ের একটা ভুল সংশোধন করে দিই, সম্ভবত উনি পরের আর খেয়াল করেন নাই। ওই যেটা এতিমখানার এটা কিন্তু একটা ফেব্রিকেটেড নিউজ, ভুল। আমরা এটা যাচাই করে বলছি, নারায়ণগঞ্জের ঘটনা, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখানে টাকাটা স্ত্রী পাবেন নাকি মা পাবেন এটা নিয়ে তাদের মধ্যে একটা ঘটনা, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু কিছু শহীদ ফ্যামিলি এরকম পাওয়া যাচ্ছে যারা আর্থিক সহযোগিতা, তাদেরকে 3 দফায় আর্থিক সহযোগিতা করা হয়েছে। আর্থিক সহযোগিতার পরেও তারা কোথাও কোথাও মিডিয়ার সামনে বলছেন যে আমাদেরকে কোনো আর্থিক সহযোগিতা করা হয়নি। এটা তারা দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু শহীদ ফ্যামিলি করছেন, যেটা আনফর্চুনেট। গতকাল জুলাই ফাউন্ডেশন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে যারা এই ঘটনাটা ডিল করেছেন, তারা পরিষ্কারভাবে লিখে বলেছেন যে এই ঘটনাটা সত্য না। এটা হচ্ছে একটা ব্যাপার। একটা হচ্ছে হান্নান মাসুদের এটা আমাদের দলের কোনো সিদ্ধান্ত না যে উনি এটা যে কাজটা করেছেন এবং আমরা তাকে শোকজ করেছি। তিনি কিন্তু আমাদের টপ 10-এর একজন, তাকে এই কারণে ছাড় দেওয়া হয় নাই। আমি এটা খুব অন রেকর্ড বলতে চাই, তিনি খুবই ভুল কাজ করেছেন তার নিজের রাজনীতির জন্য এবং একটা অন্যায় কাজ করেছেন। শুধু তাকেই এটাতে জবাবদিহি করলে হবে না, আমরা আমাদের দলের দায়রার মধ্যে থেকে তাকে আমরা জবাবদিহির আওতায় আনবো। কিন্তু যিনি ডিএমপি কমিশনার, এই কাজটা উনি কেন করতে গেলেন? এটা কি হান্নান মাসুদের কাজ? সম্ভবত তিনি চিন্তা করেছেন যে উনি ছাত্রনেতা, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলেন হান্নান মাসুদ, এই কারণে তাকে পাঠিয়েছেন। ওই ছেলেগুলোর ব্যাপারে অন্যান্য অনেক অভিযোগ আছে, যেটা ভাই বলেছেন এটা সত্য কথা। অন্যান্য অভিযোগ আমরাও দেখেছি যে এই ছেলেগুলোর ব্যাপারে অভিযোগ আছে, কিন্তু এই ঘটনায় কোনো মামলা হয় নাই। তো মামলা ছাড়া তো ধরে রাখা যায় না। কিন্তু আমি মনে করি যে তারা যেভাবে পুলিশের সাথে যে আচরণ করেছে এবং যেভাবে একটা বাসায় মব তৈরি করেছে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া দরকার ছিল। কিন্তু হান্নান মাসুদ এখানে গিয়ে পুলিশ কমিশনারের একটা আমি বলবো যে তিনি অতি নায়কোচিত কাজ করতে গেছেন এবং এটা একটা ভুল পদক্ষেপ। আমরা এনসিপির সমর্থন করি না। যাদেরকে তিনি ছাড়িয়ে এনেছেন তারাও এনসিপির কেউ না, পরিষ্কার। এখানে আমাদের অবস্থান পরিষ্কার। এটা তো গেল আমাদের টপ 10-এর একজনের বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নিয়ে একটা নজির সৃষ্টি করলাম। গতকাল দুদু সাহেব যে বক্তব্য দিয়েছেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, এটা কি কোনো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে যে ভাসিয়ে দেবেন যে শব্দটা আমি ব্যবহার করব না এখানে অন রেকর্ড? বিএনপির তরফ থেকে আপনি কোনো দেখেছেন কোনো ব্যবস্থা নিতে তার বিরুদ্ধে, বা তাকে অন্তত এটা ব্যাখ্যা দেওয়ার জন্য বলতে বলা হয়েছে? এটা বিএনপি নজির সৃষ্টি করতে পারতো। এটা কোনো রাজনৈতিক ভাষা না, খুবই অসভ্য অভদ্র ভাষা তিনি ব্যবহার করেছেন। এটা এইভাবে কথা বলা যায় না। যে আপনি যেগুলোতে আপনারা দেখেছেন কি বলেছেন। ফলে বিএনপির, এবং আরেকটা টক শোতে দেখলাম একজন বিএনপির একজন নেতা, কৃষক দলের সভাপতি সম্ভবত, আমাদের একজন দলের একটা ছেলেকে বেয়াদব বলে সম্বোধন করছে। আপনি টক শোতে এটা করতে পারেন না, পাবলিক স্পেসে এটা করতে পারেন না। দ্বিমত থাকতে পারে। আমি একটু আগেও তো আরেকটা টক শো করে আসলাম, সেখানেও আমার সাথে দ্বিমত হয়েছে এবং আমরা কথা বলেছি, কিন্তু এইটা কোনো রাজনীতি না। এনসিপির ধীরগতির ব্যাপারটা এরকম না। গঠনতন্ত্র ধরেন, আমি একটা উদাহরণ দিই, গঠনতন্ত্র। বিএনপি একটা 50 বছর বয়সী দল, তার 31 দফা দিয়েছে 2022 সালে। এর আগ পর্যন্ত এই দল কি দিয়ে চলেছে? ওই রেফারেন্স দিবে একটা 19 দফা জিয়াউর রহমানের, আর 2016 সালের ভিশন 2030। এর বাইরে কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্ট নাই। আমরা ইতিমধ্যে একটা মৌলিক সংস্কার ডকুমেন্ট জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছি, ডিটেইলড যে কী সংস্কার কীভাবে করতে হবে তার পথ পদ্ধতি সহ। এটা সমস্ত মিডিয়ার কাছেও আমরা দিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। এটা আমাদের একটা অবস্থান এবং এটা নিয়ে আমরা আরও ফার্দার কাজ করছি। গঠনতন্ত্র একটা দলের খুবই সিরিয়াস ব্যাপার এবং এটা আপনি জানেন যে এটা অনেক দিন পর্যন্ত থাকবে। সবার আগ্রহ যে নতুন দলটার গঠনতন্ত্র কেমন হয়। ইতিমধ্যে আমাদের একটা গঠনতন্ত্র গত 20-25 দিন যাবৎ তৈরি হয়ে আছে। আমাদের দলীয় ফোরামে আমরা একাধিক মিটিং করেছি, নীতি নির্ধারণী ফোরামে। এখন সাধারণ সভায় এটা নেওয়া হবে এবং এটার বিভিন্ন জায়গা ধরে কথা বলা হবে। তারপর আমরা এই গঠনতন্ত্রটা প্রকাশ করবো, কারণ এটা তো আপনাকে তাড়াহুড়া করে এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার জিনিস না, এটা অনেক লম্বা একটা ব্যাপার। একই কথা নির্বাচনী ম্যানিফেস্টোর ব্যাপারে। আপাতত আমরা মৌলিক সংস্কারে ফোকাস করছি, যেহেতু এটা একটা অন্তর্বর্তী সময়। মৌলিক সংস্কারে কী কী জিনিস লাগবে সেগুলো আমরা পরিষ্কার করেছি, কেন লাগবে সেটাও পরিষ্কার করেছি। এই ডকুমেন্ট এখন পাবলিক আছে, আমরা এটা নিয়ে আরও কাজ করব। সাংগঠনিক ধীরগতির ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, আমরা ইতিমধ্যেই দক্ষিণ এবং উত্তরে
অঞ্চলগুলো ভাগ করে দিয়ে অঞ্চল তত্ত্বাবধায়ক দিয়ে এবং জেলা কমিটিগুলো করার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সার্চ কমিটি হয়েছে যাতে যেন জেলা কমিটি হয়, এবং আমরা আশা করি যে যেন জেলা কমিটিগুলোতে কোনো খারাপ লোক যেন না ঢোকে, এজন্য আমাদের আগে প্রস্তুতি কমিটি করতে হচ্ছে। এজন্য মনে হচ্ছে আপাতত ধীরগতি, এর বাইরে অন্য কোনো ব্যাপার নেই। আমাদের মহানগরেও বিভিন্ন থানা কমিটিগুলো হওয়ার চেষ্টা করছে। এছাড়াও তো স্যার ছোট্ট করে উত্তর দেবেন, জি। যেটা হলো আজকে নির্বাচন কমিশন বিক্ষোভে যে কর্মসূচি করেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররাও দেখলাম বলছে যে কর্মসূচি ঠিকমতো পালন করতে পারবো না সেই কর্মসূচি এটা দিতে যায় কেন, মানে আপনাদের জনগণ মানে ওখানে উপস্থিতি তেমন না, আমাদের তো এটা তেমন হয় এই যে কখনো কখনো সোশ্যাল মিডিয়া এরকম ভুল ফ্রেমিং হয়। সমাবেশ শুরুর আগের একটা জমায়েত হচ্ছে যখন, তখনকার একটা ছবি দিয়ে উপর থেকে একটা তোলা একটা ছবি দিয়ে প্রচার করা হচ্ছে যে আসলে কোনো লোকজন আসে নাই। আপনি প্রথম আলোতে যে ছবি প্রকাশিত হয়েছে সেটা দেখেন, যখন আমাদের সমাবেশটা চলছিল, আমরা ঠিক আছে ভাই, আমরা ছোট দল, আমাদের লোক তো আর লক্ষ লক্ষ হবে না, আর আমরা টাকা দিয়েও লোক আনি না, ঠিক আছে, বা আমাদের সমস্ত জায়গায় এখনো কমিটি হয় নাই যে কমিটির লোকদের তো আসার একটা বাধ্যবাধকতা থাকে। এখানে যারা এসছে নিজ গরজে এসছে, এবং এভাবে করে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এক ধাক্কায় বড় হয়ে যেতে চাই না, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বিকশিত হব। ইস্যুটা দেখতে হবে যে ইস্যুটা মানে জেনুইন কিনা। লক্ষ লক্ষ লোক আমরা বাংলাদেশে বহুবার দেখেছি, লক্ষ লক্ষ লোক দিয়ে কিছু যায় আসে নাই। 24-এর 7 জানুয়ারি আগেও লক্ষ লক্ষ লোক নিয়ে বিএনপি আন্দোলন করেছে, কোনো লাভ হয় নাই। এখন তো বলা হচ্ছে, এখন বলাটা খুব সহজ যে ধারাবাহিকতার মধ্য দিয়ে জুলাই ঘটেছে। বাস্তবতা হচ্ছে জানুয়ারির পরে একটা ফুল ব্রেক, জানুয়ারি আন্দোলন ফেইল করেছে কমপ্লিটলি, এবং ডামি আপনি তখন আমেরিকার স্যাংশনের আশায় ছিলেন। 7 জানুয়ারি এখানে ডামি নির্বাচন হয়েছে, 9 জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির মিটিং করে তারা বলেছেন যে আমেরিকার রিয়াকশন আমরা দেখব। এইটা এর ফলে এরপরে 7 জানুয়ারির পরে বাংলাদেশে অতি আত্মবিশ্বাসী লোক বলে নাই যে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান ঘটবে, কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে। সেখানে অবশ্যই সবার অংশগ্রহণ ছিল, কিন্তু এটা বললে হবে না যে আমরা মাঠ গুছিয়ে দিয়েছি এবং ছাত্ররা এসে গোল দিয়েছে, এটা ছাত্রদের অবজ্ঞা করা শামিল। বরং ছাত্ররা গোল দেওয়ার পরে এখন ট্রফি রাজনৈতিক দলগুলো নিতে চাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। এই কারণে আপনাকে দেখতে হবে যে জনগণ কেন আপনার আন্দোলনে আসলো না। 7 জানুয়ারির আগের আন্দোলনে জনগণ আসে নাই কেন? আসে নাই জনগণ, আবার জনগণ ভোটও দিতে যায় নাই। জনগণের দিক থেকে বার্তাটা খুব পরিষ্কার যে ভোটের দাবিতে আন্দোলনটা হচ্ছে আপনার আন্দোলন, এটা আপনাকেই আদায় করে নিতে হবে। নিতে পারলে আমি গিয়ে ভোট দিয়ে আসবো, এর জন্য জীবন দেবো না। কিন্তু জীবন দেবো কিসের জন্য? ওই যে একজন মারি স্যার একজন মরে বাকি আরও 10টা আসে, যায় না। এটা হবে জুলাইয়ে যখন আপনি এই ধরনের ফ্যাসিবাদকে উৎখাত করার আন্দোলন যখন করেন, সেটাতে কিন্তু বাংলাদেশের জনগণ সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের। এখন বিএনপি যে বলে, আপনার কি ধারণা? আমি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করে রাখি এই পর্যায়ে, বিএনপি যদি আন্দোলনে না আসতো, আমরা অবশ্যই স্বীকার করি যে বিএনপি আন্দোলনে এসেছে, সকল রাজনৈতিক দল এসেছে, সকল রাজনৈতিক দল না আসলে কি আন্দোলনটা সফল হতো না? আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর জুলাই মাসে রাস্তায় না নামার কোনো বিকল্প ছিল না।